মাঝখানে কিছুদিন একটু চুপ ছিল, কিন্তু 2013-তে যখন পুকা ফোনে আবার খোঁচা দিল যে ওর ছেলেকে কলকাতায় রাখলে নাকি আরও ভালো ভালো ফল পাওয়া যেত, আরও ভালো হতো ওর ছেলে। তারপর থেকে আবার আমায় দুধের মাসি তোলা করতে শুরু করলো। আমাকে বলতে লাগলো আমি কলকাতায় থাকতে আমার ভাইয়ের ছেলেকে আমি রাখতে পারলাম না, তুমি থাকতে দাওনি। আমায় বললো তুমি থাকতে দাওনি, তুমি একটা জানোয়ার। আমাকে বললো তুমি তোমার ছেলের ক্ষতি করেছো, তার উপর আমার ভাইয়ের ছেলেকে থাকতে দাওনি, তার ক্ষতি করেছো। তার এখানে থাকলে তার আরো ভালো হতো, তোমার সুইসাইড করা উচিত, তোমার সুইসাইড করা উচিত ছিল, আমাকে বলল। আমার এক এক সময় মনে হয় পুকা কি জেনে শুনে আমার সংসারে অশান্তি লাগিয়ে দিল। কারণ পুকা তো জানে আমার শরীরের অবস্থা। নীল একটা ছেলেকে নিয়ে আমি কাটতে পারি না, ওকে মামার বাড়িতে মাঝে মাঝে পাঠিয়ে দিই আমার শরীর খারাপ হলে। সেটা অর্ধেক দিন অসুস্থ হলেই ওকে দিদির কাছে মায়ের কাছে পাঠিয়ে দিতাম। তার উপর ওই দুটো খুপড়ি ঘর, বস্তি বাড়ির মতন। একবার ভাবলো না যে আর একটা ছেলেকে 7 বছরের 8 বছরের জন্য আমি কি করে সেইখানে রাখবো, পুষবো? হ্যাঁ, তাও বলেছিলাম তার মা যদি এসে থাকে তাহলে আমি তাকে রাখতে পারি, কিন্তু তাও না। তারা দুজনে ওখানে থাকবে, আর তার ছেলের পুরো দায়িত্ব স্কুলে নিয়ে যাওয়া, তার টিফিন আছে, তার খাওয়া আছে, তার খাওয়া আলাদা, গ্রামের ছেলে। আমি একা পারবো কি করে? আমি যার জন্যে আমি পারবো না বলে দিয়েছিলাম, আমার পক্ষে সম্ভব ছিল না। পুকার অন্য কোনো ভাই বোন প্রত্যেকের সামর্থ্য ছিল, নিজের বুকে হাত দিয়ে বলতে পারতো তারা কেউ যে ওই ছেলেটির দায়িত্ব নিতে পারতো। পুকার বউ কি নিজেরা নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবে? যদি দরকার হতো তাহলে হুকুর ছেলেকে তারা 7 বছর রাখতে পারতো। আমি বিয়ের পর থেকে একটা দিনও সুখে থাকিনি। স্বামীর কাছে আদর সোহাগ তো দূরের কথা, একটা ভালো কথাও শুনিনি। ভালোবাসার টোপ দিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে সেই যে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে, তারপর আমার দিকে ফিরে তাকায়নি সে। আমার কোনো প্রয়োজনে তাকে আজ পর্যন্ত পাশে পাইনি। দিলীপ ঘোষ যদি সত্যি আমায় ভালোবাসতো তাহলে তার ভাইকে, পুকাকে ইজিলি বলে দিতে পারতো যে দেখ তোর বৌদিটি নিজেই অসুস্থ, তার একটা ছেলেকে নিয়ে সে পারে না, ভালো করে দেখাশোনা করতে পারে না, মাঝে মাঝেই মামার বাড়িতে পাঠিয়ে দেয়, সেখানে তোর ছেলেকে 7 বছর কি করে রাখবে, ও দায়িত্ব কি করে নেবে, এইসব বলতে পারতো। তা না বলে দিলীপ ঘোষ পুকার ছেলেকে রাখিনি বলে আমাকে প্রতিদিন জুতো লাথি মেরে চলেছে আজ পর্যন্ত। আমি আর নিতে পারছি না। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবু মাঝে মাঝে ভাবি তবু কেন আমি একটা বাজে লোকের জুতো ঝাঁটা লাথি খাবো? বিয়ে করে আমি কি পেয়েছি? আমার সঙ্গে সবসময় কাজের লোকের মতো ব্যবহার পেয়েছি, শুধু অবিচার, তিরস্কার, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা। একটা ভালো কথা পর্যন্ত শুনিনি। বিয়ের পর থেকে এক মুহূর্ত আমাকে সময় দিয়েছে? 1 ঘন্টার জন্য কোথাও নিয়ে গেছে? কেউ বিশ্বাস করবে না, এই 30টা বছরে, এখন যখন এটা লিখেছি তখন 30 বছরই হয়েছিল বিয়ের, আমাকে কোথাও 1 ঘন্টার জন্যও নিয়ে বের হয়নি। আমি একটা সিনেমা দেখিনি জীবনে বিয়ের পর থেকে, একটা থিয়েটার, একটা ফাংশন, কোথাও যাইনি, একটা রেস্টুরেন্টে খেতেও নিয়ে যায়নি কোনোদিন। মানে 1 ঘন্টার জন্যও আমাকে নিয়ে বেরোয়নি কোথাও। 2 একবার গেছে, দেশে গেছে তার কাজের জন্যে, ফসল তোলার সময়, আর যখন তার নিজের প্রয়োজন হয়েছে। আর
দু একবার গেছি বড় ননদের বাড়িতে, সেটা তার বেড়াতে যাওয়া না, তার বাড়িতে কিছুদিন থেকে এসেছি। আমাকে কোনোদিন একটা কোনো জিনিস এনে হাতে তুলে দিয়ে বলেনি এটা তোমার জন্য এনেছি। শুধু চিরকাল একটা লোকের সেবা করে গেলাম, এক হাতে তালি বাজিয়ে গেলাম। সে আমার দিকে কোনোদিন ফিরেও তাকায়নি, আমাকে কোনোদিন মানুষই ভাবেনি। আমাকে সর্বদা বলে আমি নাকি ওর ঘাড়ে চেপে অন্ন ধ্বংস করছি। জানি না আমার জন্য ওর কতটুকু খরচ হয়। ডাক্তার খরচ ছাড়া আর বিশেষ কিছু লাগে বলে আমার মনে হয় না। আমার জীবনের শখ আহ্লাদ কিছু নেই, সাজ পোশাকের কিছু নেই, কসমেটিক্সের কোনো খরচ নেই, শুধু ডাক্তার খরচটা আছে। আমার জামা কাপড় লাগে না, ওর টাকায় কোনোদিন জামা কাপড় কিনতে হয়নি। আমার দিদিরা দেয়, তাতেই হয়ে যায়, সারা বছর চলে যায়। দুই ননদ আমাকে পুজোর সময় দুটো করে শাড়ি দেয়, তাতেই হয়ে যায়। আমার শাড়ি পচে যাচ্ছে, কোথায় যাব? বাড়িতে কি নতুন শাড়ি পরে বসে থাকবো? আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। যাই তো এক মেজদির বাড়িতে, আর নয় ডাক্তারখানা। যেদিন মেজদিরি বা মীরা নিজেদের জন্য কিছু কেনে, আমার জন্য কিছু একটা কেনে। ওই জন্য ম্যাক্সি শাড়ি অনেক হয়ে গেছে আমার। দিলীপ ঘোষ কিনে আনতে না পারুক, কোনোদিন কোনো টাকা আমার হাতে তুলে পুজোর সময়ও না যে বলেনি এই টাকাটা দিয়ে তুমি কিছু কিনে নিও। আমি তো একটা মানুষ, কত অবিচার সহ্য করব? রান্নাঘর আর 24 ঘন্টা সেবা করা ছাড়া আমার জীবনে আর কিছু নেই। নীল হওয়ার পর নীলকে নিয়ে ভালোই সময় কেটেছে। ওকে খাওয়ানো, পড়ানো, স্কুলে নিয়ে যাওয়া। ও যখন বাচ্চা ছিল, একেবারেই বাচ্চা, বুস্টার ডোজ পর্যন্ত বা ইঞ্জেকশন নেওয়ার সঙ্গে আমার সঙ্গে যেত। তারপরে একটু জ্ঞান হওয়ার পর থেকে ওকে নিয়ে আমিই গেছি। কোনোদিন ছেলেকে নিয়ে কোনো ডাক্তারখানা দেয়নি আজ পর্যন্ত। ছেলেও আমার মতো কমলাথি খায়নি। জ্ঞান হওয়ার পর যখন দেখলো ছেলে ফার্স্ট সেকেন্ড হচ্ছে না স্কুলে, তখন তাকে বলে দিল, যা, তোর কিছু হবে না, দেখছিস না আমি তোকে ছেড়ে দিয়েছি। এইসব কথা কোনো বাবা ছেলেকে বলতে পারে কিনা আমার জানা নেই। ছেলের কোনো দোষ আমি দেখি না। ফাইনালের আগে নীল রাত্রির 2-3টে পর্যন্ত পড়াশোনা করতো। আমাকেও সঙ্গে তার জেগে থাকতে হতো। তারপর যদি সে পরের দিন 7-8টার সময় পর্যন্ত ঘুমোতো, তাহলে আমি বলেছি ওকে 3-4টে পর্যন্ত পড়েছে, ও একটু ঘুমোচ্ছে, তা সত্ত্বেও চিৎকার করে বলেছে ছেলের পেছনে লাথি মেরে তুলে দাও, গায়ে জল ঢেলে দাও। সেখানে নীল কি ভাববে? ওকে বলতে খাচ্ছে, যাচ্ছে আর মোটা হচ্ছে, এই সমস্ত আজে বাজে কথা ছেলেকে। ছেলে দেখতো অন্য বাড়ির বাবারা, কাকা, পিসি, জ্যাঠা, সবাইকার ছেলে মেয়েদের দেখে, মাসি, মেসো, তারা ছেলে মেয়েদের কীভাবে মানুষ করছে। সকালবেলা হয়তো খাবার, ফলের রস নিয়ে ছেলেদের মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে বাবা বাঁচা করে তুলছে, দিয়ে ফলের রস খাওয়াচ্ছে। ওর ছোট্ট মনটায় কীরকম কষ্ট হতো তাহলে তুলনা করে? কি পেত ওর ছোট্ট মনটা? জীবনে ছেলেকে একটা মাস্টার দেয়নি, কোনো কোচিং দেয়নি, নিজে তার দিকে দেখেনি, শুধু বাজে বাজে কথা বলে তাকে নিরুৎসাহ করে দিয়েছে। আমি আমার ক্ষমতা অনুযায়ী যথাসাধ্য করেছি, ফাইট করে নীলকে এইচএসের সময় আকাশে একটা কোচিনে, ওই ঠিক করেছিল আকাশে কোচিনে একটা ভর্তি করে দিয়েছিলাম, তাই জন্য ছেলেটা পরীক্ষা দিতে পেরেছিল। তার জন্য আজও আমি গালাগাল খাই, কেন আকাশে ভর্তি করেছিলাম। অথচ ছেলেই ঠিক করে খোঁজ খবর নিয়ে এসে ও বুঝতে পেরেছিল যে ওর দ্বারা সম্ভব নয় একটা কোচিনে না ভর্তি হলে।
অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে আমাকে। ওর বাবা চায়নি যে ও পাশ করুক, ভালোভাবে লেখাপড়া করুক, যার জন্য তার জন্য কিছুই করেনি। ও কি আশা করে নীল যা হয়েছে নিজের যোগ্যতায় হয়েছে। আমি আর কতটুকু করতে পেরেছি, আমার যোগ্যতা কতটুকু। নীলকে ছেড়ে দিয়ে এখন যাদের ধরেছে ভগবানের কাছে প্রার্থনাকারী, তারা যেন ওর মুখ উজ্জ্বল করবে ও আশা করি। ওর গর্ব যেন খর্ব না হয়। এরপরেও ছেলে ওকে শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু ছেলে ওকে ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, এটাই কি ওর কাছে বড় পাওয়া নয়? ও ছেলের সঙ্গে যা করে সেই তুলনায় ছেলের ইয়েতে ঠিকই আছে। বাড়ির সকলের অমতে ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসা শুধু একটা শব্দ নয়, একটা বোধ, একটা অনুভূতি, যাকে অনুভব করতে হয়। চিন্তা করে দেখলে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কি পেয়েছি? জায়গাটা একেবারে শূন্য। না, একেবারে শূন্য নয়, পেয়েছি অনেক কিছু। পেয়েছি প্রতারণা, লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার, অপমান, ঘৃণা, লাথি, জুতো, খিস্তি করে গালাগাল, এই সমস্ত রকম যন্ত্রণা আমি পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি। 2022 সাল পর্যন্ত এখনো পেয়ে যাচ্ছি। হয়তো যতদিন বাঁচবো ততদিনই পেতে হবে। সর্বদা দিলীপ ঘোষ আমাকে বলে আমি নাকি ওর ঘাড়ে চেপে আছি, ওর অনেক টাকা পয়সা বইয়ে দিচ্ছি। কি করে? আমার জন্য ডাক্তার খরচ ছাড়া সেরকম কিছু খরচ তো হয় না। আমার জন্য আলাদা করে ওর খাবার আসে না, স্পেশাল কোনো কিছু আমার জন্য আসে না। সংসারে যা আসে ওকেই বেশিরভাগ খাইয়ে দিই। ছেলে তো ব্যাঙ্গালোরে যখন থাকে, জীবন ধারণের জন্য যতটুকু না হলে নয় ততটুকুই আমি খাই, সে সবাই জানে। চানাচুর দিয়ে মুড়ি খেতাম। একদিন চানাচুর আনার কথা বলেছিলাম বলে খুব কিস্তি করে গালাগাল দিয়েছিল, তারপর থেকে চানাচুর আনা বন্ধ করে দিয়েছে। আমি আর খাই না। কত বলবো? গুঁড়ো দুধ দিয়ে চা খেতাম, বললো চায়ের দুধ আসবে না, চা খাওয়া ছেড়ে দিয়েছি। মেজদির বাড়ি গেলেই মেজদি দিদির জন্য একটা করে হরলিক্স দিয়ে দেয়। মাঝে মধ্যে খুব চা খেতে ইচ্ছা করলে ওই হরলিক্স দিয়ে চা খাই। ওর টাকায় জামা কাপড় খুব একটা আমায় কিনতে হয় না। বিয়ের পর এতগুলো পুজো গেছে, কোনোদিন পুজোর সময় একটু টাকা দিয়ে বলেনি যে তুমি কিছু কিনে নিও। কোনোদিন কোথাও বেড়াতে যাবার নামগন্ধ করেনি। অথচ 4 বছর অন্তর বোধহয় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ননদের কাছে শুনেছি 4 বছর অন্তর একটা করে টাকা পায় বাইরে যাবার। কোনোদিন কিন্তু কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। বলেছে না না সময় নেই। বড় বড় চাকরি করে যারা, তারা কি বেড়াতে যায় না? কি জানি। টাকা কিন্তু ওকে দিতে হতো না, অফিস থেকেই পাওয়া যেত। ছেলে ব্যাঙ্গালোরে পরীক্ষা দিতে গেছে 3-4 দিনের জন্যে, তাও যায়নি। প্রচণ্ড অসুস্থ তখন আমি একা ছেলেকে নিয়ে যাচ্ছি শুনে দিদি মেজদি আমার সঙ্গে গিয়েছিল ব্যাঙ্গালোরে পরীক্ষা দিতে। আমি 1 মাসের ওষুধ নিয়ে, অ্যান্টিবায়োটিক নিয়ে তখন ব্যাঙ্গালোরে ওকে নিয়ে গিয়েছিলাম। দিদিও মেজদির সঙ্গে গিয়েছিল। অথচ বাইরের লোকের কাজের জন্য কে কি ভুলে গেল, রাত বিরেতে ছুটেছে। অন্যের কাজের জন্য 10 দিন অফিস ছুটি নিয়ে বাড়িতে থেকেছে।
আর ও দেশের লোকের জন্য পর্যন্ত আমাকে বাচ্চা নিয়ে করতে হয়েছে দিনের পর দিন। প্রথম প্রথম সংসারটা ভাবতাম আমার নিজের। যখন দেখলাম আমি ভালোবাসার ফাঁদে প্রতারিত হয়েছি, তখন আমি একটা যন্ত্র হয়ে গেলাম। আমি প্রথম থেকেই একা। নীল হওয়ার পর ওর সব কাজ সময় দিয়ে আমার সময় কেটে গেছে। নীলকে দেখাশোনা করা, ওর স্কুলে যাওয়া, ওর সমস্ত কিছু আমাকে করতে হচ্ছে। বাবা অফিস নিয়ে থাকতো শুধু। নীল যখন ব্যাঙ্গালোর চলে গেল, আমি একেবারেই একা হয়ে পড়লাম। এখন ভাবি, অনেক হীরের মাঝে চকচক করছে বলে আমি একটা কাঁচকেই বোধহয় তুলে নিয়েছিলাম, যার জন্য আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। এখন বুঝি ভালোবাসা বলে কিছু নেই, সব কিছুই স্বার্থের উপর চলে। তা না হলে সত্যি করে ভালোবাসা এতই ঠুনকো? একটা অসুস্থ শরীরে নিজের ছেলের সঙ্গে আর একটা ছেলেকে 7 বছর পুষতে পারেনি বলে আমার জীবনটা নষ্ট করে দিল। আজও আমাকে সেই জন্য সর্বদা খিস্তি করে গালাগাল দেয়। এত মানসিক শারীরিক অত্যাচার সহ্য করেও এই মানুষটার জন্য 24 ঘন্টা আমি সেবা করে যাচ্ছি, যে এক গ্লাস জল নিয়েও খেতে পারে না। আমি বলেই বিনা প্রতিবাদে সবকিছু চালিয়ে যাচ্ছি। এটা আমার দোষ কিনা জানি না। আর এটাও জানি আমাদের সম্পর্ক নষ্ট করার পেছনে অনেকেরই হাত আছে। কারণ যার নিজস্ব মেরুদণ্ড নেই, তারা অপরের কথায় উঠবোস করে, নাচানাচি করে, সেটাও হতে পারে। কৃষ্ণা যখন বান্টির কাছে যায় আমেরিকা, তখন আমায় বলে গিয়েছিল, বৌদি তুমি তো ডাক্তারখানা যাও ট্যাক্সি করে, ভাড়া পাওয়া ট্যাক্সি অনেক ঝামেলা, তোমায় দাঁড়িয়ে থেকে রিক্সা করে গিয়ে ট্যাক্সি ধরতে হয়। তো বান্টির গাড়িটা রইল তো মেজদার গ্যারেজে, তোমায় 2টো ফোন নাম্বার দিয়ে যাব, বান্টির গাড়িটা তুমি ব্যবহার করো। কৃষ্ণা বলে গিয়েছিল আমায়। তাই আমি ডাক্তারখানা যাওয়ার আগে দিলীপের কাছে ড্রাইভারের ফোন নাম্বার 2টো চেয়েছিলাম। কিন্তু দিলীপ আমায় বলল, কই কৃষ্ণা তো আমাকে কিছু বলেনি, আমাকে কিছু বলে যায়নি তো কৃষ্ণা, আমি নাম্বার দেবো। আমার কথাটা শুনে এত খারাপ লেগেছিল যে কি বলবো, এত ছোট মন ওর। ও ভাবলো কি করে যে কৃষ্ণা না বলে গেলে আমি ওর গাড়ি চড়ার লোভ করতে যাব ওর কাছে। আমাকে খুব একটা গাড়ি ভাড়া দেয় না, ট্যাক্সি ভাড়া। আমি যখন যাওয়ার মধ্যে মেজদির বাড়ি, মিরার বাড়ি, ডাক্তারখানা, আমি যখন মেজদির বাড়ি, মিরার বাড়ি অটো করে যাই, ওরা আমার পায়ের অবস্থা জানে, আর এও জানে আমি ট্যাক্সি ভাড়া পাই না। সেই জন্য দুজনেই আমাকে ফেরার সময় ট্যাক্সি ডেকে চাপিয়ে দিয়ে ট্যাক্সি ভাড়াটা হাতে জোর করে গুঁজে দেয়। নিজের লোক তো জানে আমার ক্ষতি হতে পারে, ওই জন্য এটা করে। যতবার বাগবাজারে মিটিংয়ে গেছি, বাপ্পা গাড়ি পাঠিয়ে দিয়েছে অফিস থেকে। দরকার পড়লে মেজদি সব সময় গাড়ি পাঠিয়ে দেয়, পৌঁছে দিয়ে যায় বাড়িতে। জানে আমি ট্যাক্সি ভাড়া পাই না, ট্যাক্সি করে গেলে গালাগাল খাই, টাকা যায় বলে। সবাই সব জানে আমার দিদিরা। সেই দিলীপই আমার এক ননদ যখন দেশে গেল, তখন বান্টির গাড়ি নিয়ে দেশে যাবার জন্য সাদাসাদি করছিল। তখন আমার ঘৃণা ছাড়ার কিছু আসছিল না। বিয়ের পর থেকে ওর কাছে আমি কিছুই চাইনি, আর ও আমায় কিছু দেয়ও নি, প্রয়োজনীয় জিনিসও পাইনি। তার আবার অন্য কিছু
বান্টির বিয়ের সময় কৃষ্ণা যখন বলেছিল, বৌদি তোমার তো ভালো শাড়ি নেই, তুমি একটা ভালো শাড়ি কিনে নিও মেজদাকে বলে, আমরা সবাই ভালো শাড়ি পরবো, কিনে নিয়েছি, বিলু, আমি, ঝুনু সবাই। জীবনে সেই প্রথম কৃষ্ণার কথা শুনে আমি দিলীপের কাছে একটা শাড়ির টাকা চেয়েছিলাম, যে বান্টির বিয়েতে পরবো, আমার তো ভালো শাড়ি নেই। তখন দিলীপ আমায় বলেছিল রেগে মেগে, লাথি মেরে ঝেড়ে ফেলে দেবো, 1 পয়সাও দেবো না, যা শাড়ি আছে তাই পরে বিয়ে বাড়ি যাবে, 1 পয়সাও আমি দেবো না, লাথি মেরে ঝেড়ে ফেলে দেবো। এ কথা আমি কৃষ্ণাকেও জানিয়েছিলাম, দেখ তোর কথা শুনে আমি বলেছিলাম, তার ফল কি হয়েছে। আমি কোনো কথা বলতে পারিনি বেশি, কিস্তি করে শুধু ওষুধের টাকাটা দিত, সেবা পাবে না বলে। কয়েক মাস আগে যখন দুবেলা ডিউটি নিল, সকালে জলখাবার খেয়েই বেরিয়ে যেত এক বোনের বাড়ি তৈরি করাতে, বাড়ি তৈরির তদারকি করতে, মিস্ত্রি খাটাতে, রোদ জল বৃষ্টি মাথায় করে। অতবার করে সবাইকে ভিআইপি রাস্তা দিয়ে যেত রিক্সা করে, রীতিমতো আমার ভয়ই করত। কোনোদিন আমার মিস্ত্রি না এলে সমস্ত বাড়িতে জল দেওয়া শুরু করতো, তারপর বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়তো, বাড়িতে এসে কাঁদরাতো। একদিন তো এত যন্ত্রণা হচ্ছিল, ঘাড়ে অমৃতাঞ্জন লাগিয়ে দিলাম, পা টিপে দিলাম, আবার রাত্রিতে এক বোনের বাড়ি পাহারা দেবার জন্য চলে গেল। বাড়ি পাহারা দিতে যেতে কোনো কোনো দিন ভিজতে ভিজতে, আবার কোনো কোনো দিন শরীর খারাপ নিয়েও চলে যেত বোনের বাড়ি তদারকি করার জন্যে। দেখে মনে হতো যে নো ওয়ার্ক নো পে হবে ও যেন। সেসব ডিউটি করুক না করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। ভাই বোনেদের চিরকাল করে আসছে, ওদের তো করার আর কেউ নেই, করুক না জীবন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি এসব কথা বলতাম না, কিন্তু ও ব্যাগার খেটে এসে আমাকে যে কামড়াতো, সেইটা আমার সহ্য হতো না। যে মেজাজটা আমার উপর দেখাতো, নিজের শরীরে বইতো না, আর বাড়ি এসে আমার উপর ঝাল ঝাড়তো, হম্বিতম্বি করতো। আমাকে প্রতিদিন এই কথাগুলো শুনতে হতো যে আমার জন্য নাকি ওর কাছে, ওর বাড়িতে কেউ আসে না, আবার আমার জন্য বাড়িতে কাকচিল বসে না, আমি নাকি জীবনে কারোর জন্য কিছু করিনি। মিথ্যে মিথ্যে করে বলতো আমি ওর ভাইয়ের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই সমস্ত মিথ্যে কথা আমি ননদদেরও বলেছিলাম, ওরা যা তা করেছে, তাতে আর কি হবে। আমি কাউকে খেতে দিই না, দুর্ব্যবহার করি, এই সমস্ত আমায় শুনতে হয়েছে। বিয়ের পর থেকে আমার সাধ্যমতো আমি সকলের জন্য করেছি। দেশের মাস্টার, দেশের কুকুর বেড়াল পর্যন্ত আমার বাড়িতে থেকে গেছে, খেয়ে গেছে রাজার হালে। নিজে না খেয়ে তাদের খাইয়েছি, তাদের রাজার হালে রেখেছি। 7 দিন দিলীপ অফিসের কাজে যখন বেরিয়ে গিয়েছিল, আমি বাচ্চা নিয়ে নীলকে নিয়ে বাজার দোকান করে, ওর দেশ থেকে যখন মাস্টারমশাই শালিকে নিয়ে এসেছিল চিকিৎসা করাবার জন্যে, তখন করেছি। যে যখন পেরেছে আমার বাড়িতে, বিশেষ করে গোসাইগুলিতে যতদিন ছিলাম, যখন এসেছে খেয়েছে, থেকেছে, আবার আমার প্রশংসাও করেছে দেশে গিয়ে। প্রশংসা পাবার গুণ হয়তো আমার কিছু নেই, তারা গিয়ে করেছে, ভালো ব্যবহার পেয়েছে বলে। কিন্তু তাই বলে মিথ্যা কথা বলে এরকম নোংরামো আমার দিনের পর দিন সহ্য করতে হচ্ছে। আমার কি বা করার ক্ষমতা ছিল? আর শারীরিকভাবে অক্ষম ছিলাম, সেই জন্য পোকার ছেলেকে 7 বছর পুষতে পারিনি, তাই জন্য আমাকে আজীবন গালাগাল শুনে যেতে হচ্ছে। এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিলে, এইভাবে কে ফিরিয়ে দেবে আমার 30-40টা বছর? আমার সব কিছু নিয়ে আমাকে ছিবড়ে করে দিয়ে এখন আমায় বলছে আমায় আর পুষতে পারবে না। পোষা কথাটা তো শুনেছি জন্তু জানোয়ারদের ক্ষেত্রেই বলা হয়। কোনো প্রাণীকে আমরা যখন পুষি, তখন যখন তার বৃদ্ধ হয়ে যায়, কিছু করার ক্ষমতা না থাকে, যখন তারা
কাজ দেয়, দুধ দেয়, তখন তাদের খুব আদর করি, যত্ন করি, সব করি। তারপর যখন বয়স হয়, তখন যখন সার্ভিস দিতে পারে না, তখন তাদের খোঁয়াড়ে দিয়ে দেওয়া হয়। আমার ক্ষেত্রেও এই সুযোগটা নিচ্ছে, দেখছে আমার বাবাও নেই, মাও নেই, আর আমার হয়ে কেউ প্রতিবাদ করার মতো নেই।